আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম পর্বে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণীর জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত। তো আমাদের এই অধ্যায়টা তোমাদের যে পরীক্ষা হবে ষান্মাসিক 22 তারিখে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব, কিছু শেপ এবং যে আকৃতি আছে সে নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা পড়তে গেলে আমাদের কি কি বিষয় আমরা শিখবো সেটা আমরা দেখছি। প্রথমে বলছে যে নিয়মিত অনিয়মিত আকৃতি শিখবো, একটা বলছে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য শিখবো, পিথাগোরাসের উপপাদ্য শিখবো, পরিমাপের কম্পাসের ব্যবহার শিখবো, তারপর ত্রিভুজের অনুপাতের ব্যবহার, চতুর্ভুজের বৈশিষ্ট্য গঠন, বিদ্যালয়ের জমি নকশা পরিমাপের কাজ। তো আমরা এগুলো বিষয়গুলো জানবো। তো এখানে 93 পৃষ্ঠা আমরা শেষ করলাম। আমরা যে মূল বিষয় সেখানে বলছে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। তো এখানে আমরা পড়ি, আমরা চারপাশে খেলা মাঠ, ধান ক্ষেত কিংবা বাড়ির সামনে বাগানের আকৃতি পর্যবেক্ষণ করে ভালো মতো লক্ষ্য করে দেখবে যে আমাদের চারপাশে বিভিন্ন আকৃতির জমি রয়েছে, তাই না? মনে করো কোনো জমির আকৃতি যদি সামুদ্রিক কিংবা ট্রাপিজমের মতো হয়, তাহলে তোমরা কি পরিমাপ করতে পারবে? কি একটি ট্রাপিজম আকৃতি তুমি কিভাবে পরিমাপ করবে তার নিচে বক্সে লেখো। তো আমাদের এখানে দুইভাবে তৈরি করতে পারবো মূলত। তো আমরা এই যে এটাকে যদি আমরা ট্রাপিজম ধরি, তাহলে এটা মনে করো একটা জমি। তো এই জমির এই পাশে এটা একটা দৈর্ঘ্য, তাই না? তারপর এটা একটা দৈর্ঘ্য, তারপর এটা বলছে এটা একটা দৈর্ঘ্য এবং এটা একটা দৈর্ঘ্য। তাহলে আমাদের যখন এটাকে আমরা উচ্চতা পরিমাপ করবো, দেখো এটা যদি উচ্চতা পরিমাপ করি, এটা যদি একটা উচ্চতা পরিমাপ করি, তাহলে ট্রাপিজম কি আকার হয়ে গেল? ট্রাপিজম একটা চতুর্ভুজ আকৃতি হয়ে গেল এবং চতুর্ভুজ আকৃতি হয়ে গেল। তো এই যে এ থেকে বি, অর্থাৎ এখানে যদি এফ ধরি অথবা এটাকে যদি বিই ধরি, তাহলে এটা এই যে এ বি এফ সেটাকে বলা হবে উচ্চতা প্রকাশ করা হবে। এবং এটা দুইভাবে আমরা সূত্রে সাহায্য করতে পারি। তো আমরা এখানে পরিসীমা সাহায্য এখানে পরিমাপ করতে পারবো যে এই বাহু যোগ এই বাহু যোগ এই সম্পূর্ণ সিডি বাহু এবং তার সাথে এসি বাহু যোগ করলে যেটা হবে সেটা আমাদের আমরা এইভাবে জমির ক্ষেত্রফলটা বের করতে পারি, জমির পরিমাপটা বের করতে পারি। দেখো উপরের ছবিতে এ বি ও সিডি দুটি সমান্তরাল বাহু আমরা দেখছি, এই এবং উচ্চতা, তাই না? ট্রাপিজমের আকৃতি পরিমাপ করতে চারটি বাহুর যোগফল বের করতে হবে, অর্থাৎ চিত্রে এ বি বিডি সিডি এবং সি এ জমির পরিমাপ করা যাবে। আচ্ছা, এই আমাদের বিষয়। অথবা তোমরা যদি চাও যে আমরা ট্রাপিজমের যে ক্ষেত্রফল আছে হাফ ইন্টু দুই সমান্তরাল বাহুদের যোগফল, অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কি লেখা যাবে? ইন্টু লেখা যাবে উচ্চতা। এটাকে দিয়েও আমরা ক্ষেত্রফল বের করতে পারি। ওকে, তারপর আমাদের পাঠ্য বইয়ে যে বিষয়টা আছে সেটা আমরা দেখি। যে এবার লক্ষ্য করে একটি, এখানে আসলে এখানে চিত্র আঁকার কথা বলছে, এই ঘরের মধ্যে চিত্র আঁকার কথা বলছে। এখানে কি ধরনের চিত্র হতে পারে? এখানে হতে পারে চতুর্ভুজ চিত্র হতে পারে, তাই না? চতুর্ভুজ চিত্র হতে পারে, এই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি বলি যে একটা আয়তক্ষেত্র হতে পারে, হ্যাঁ আয়তক্ষেত্র হতে পারে। তারপর একটা ত্রিভুজ আকৃতি হতে পারে, দেখো এখানে এই যে ত্রিভুজ আকৃতি, এই ধরনের আকৃতিগুলো দেখো। একটা ত্রিভুজ আকৃতি হতে পারে, এই যে ত্রিভুজ আকৃতি দেখা যাবে। তারপর ট্রাপিজিয়াম আকৃতি হতে পারে। এই ধরনের কোনো চিত্র আছে এখানে, দেখো অনেক ধরনের চিত্র আছে। তো অনেক ধরনের চিত্র তোমার কল্পনা নিতে পারো। তারপর এখানে দেখো এই চিত্রটা কেমন, হ্যাঁ এই চিত্রটা কেমন। তো এই ধরনের চিত্রগুলো আমার বইয়ে বের করে নিতে হবে, আঁকতে হবে। তারপর এখানে বলছে যে এই যে এখানে দেখো এটা চতুর্ভুজ না ট্রাপিজিয়াম আকৃতি, তাই না? ট্রাপিজিয়াম আকৃতি। তারপর এখানে দেখো এটা চতুর্ভুজ আকৃতির কিন্তু আলাদা। তারপর এখানে দেখো এটাও ট্রাপিজিয়াম আকৃতি। তো এইভাবে অনেকগুলো চিত্র নিয়ে সংযুক্ত করে আমাদের এই চিত্রটা তৈরি। তোমার ঘরে এই ধরনের চিত্রগুলো সুন্দর করে লিখবা, হ্যাঁ? আচ্ছা, তারপর এটা এভাবে বলা যে দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা এখানে বলছে যে ট্রাপিজিয়াম, রম্বস, ত্রিভুজ কিংবা বৃত্তাকার জমির আমরা খুব সহজে পরিমাপ করতে পারি। এই পরিমাপের ক্ষেত্রে কখনো গ্রিপ ব্যবহার করি, আবার কখনো সূত্র ব্যবহার করি। কিন্তু ছবিতে যে আকৃতিগুলো দেখতে পেলাম, এমন আকৃতি পরিমাপের ক্ষেত্রে আমরা কি করব? অভিজ্ঞতাটি আলোচনায় বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে তোমরা এই আকৃতিগুলোকে খুব সহজে চিহ্নিত করে পরিমাপ করা বা বিভিন্ন পদ্ধতি শিখবে। আচ্ছা, তারপর আমাদের এখানে স্কুল দেখাইছে। তো স্কুলের মধ্যে আমাদের বিষয় একটা আছে যে আমাদের বিদ্যালয়ের জমি দেখতে কেমন। তাহলে এখানে তোমার বিদ্যালয় আলাদা হতে পারে, তোমার আরেকজনের বিদ্যালয় আলাদা হতে পারে, আরেকজন আমার বিদ্যালয় আলাদা হতে পারে, তাই না? তো বিভিন্ন বিদ্যালয়ের জমির আকৃতি বিভিন্ন রকম হতে পারে। তাহলে আমরা এখানে যে একটা নমুনা জমির আকৃতি তৈরি করছি, এটা 3D। তো তোমরা এটা দেখে তোমাদের বিদ্যালয় কেমন সেই অনুপাতে একটা নকশা তৈরি করবা, হ্যাঁ? এখানে বলছে তোমাদের একটি কাজ দিতে চাই। কাজটি হলো তোমাদের বিদ্যালয় জমিটি আকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং জমিটি মেপে দেখবে। বিদ্যালয়ের চারপাশে ভালো মতো পর্যবেক্ষণ করো এবং ওই বিদ্যালয়ের উপর ভিত্তি করে জমিটির একটি নকশা তৈরি করো। নিচের বক্সটি নকশাটি আঁকো। তাহলে তোমাদের যে যেমন যেমন বিদ্যালয়, এই তেমন বিদ্যালয় এখানে একটা কি করতে হবে? নকশা আঁকতে হবে। যেমন ধরো তোমার বিদ্যালয় এক সাইডে কি হতে পারে? এক সাইডে বিল্ডিং, ধরো এটা যদি তোমার বিদ্যালয়ের সীমানা হয়, ধরো তোমার বিদ্যালয় ধরলাম যে এই ধরনের সীমানা, যে চতুর্ভুজ আকৃতি নয় ট্রাপিজিয়াম আকৃতি ধরলাম, এই ধরনের একটা সীমানা আছে। তো কি করলাম? তো
তো এখানে ধরো এটা যদি বিদ্যালয় তাহলে আমাদের অবশ্যই একটা রাস্তা লাগবে, তাই না? একটা রাস্তা লাগবে, রাস্তা দিলাম। তারপর এখান থেকে এই সাইডে আমাদের ফুলের বাগান দিলাম, তাই না? এই সাইডে ফুলের বাগান, তারপর এই সাইডে ফুলের বাগান দিলাম। তারপর এখানে এই যে সম্পূর্ণ অংশ ধরো, তারপর ফুলের বাগানের পর আমরা কি করলাম, আমাদের এই যে এই সাইডটা পুরোটা ফুলের বাগান আমাদের কি থাকবে, আমাদের স্কুলের সামনে থাকবে। ধরো এই সাইডটা পুরোটা আমাদের খেলার মাঠ দিলাম, খেলার মাঠ দিলাম। এটা যদি খেলার মাঠ হয়, এটা সম্পূর্ণ খেলার মাঠ। এবং এই যে এই সাইডগুলোতে আমাদের কি হবে, বিল্ডিং আসবে। তো বিভিন্ন ধরনের বিল্ডিং এর আকৃতি হতে পারে, বিল্ডিং আকৃতি হতে পারে। তো এই ধরনের একটা চিত্র হবে, সুন্দর করে উপস্থাপন করবো বিভিন্ন শেপ দিয়ে, চতুর্ভুজ, ত্রিভুজ। তো আমরা একটা দেখি, আমরা 3D একটা আমরা এঁকেছি। তো আমরা এইভাবে তোমাদের দেখতে পারো। তো এইভাবে যদি আমরা আঁকি, ধরো এটা একটা আমাদের বিল্ডিং এ একটা বাড়ির ছবি। হ্যাঁ, ধরো এটা যদি লেখো, তাহলে আমরা এটা দেখো, এটা ধরো এটা একটা বিদ্যালয়ের এই ধরনের এটা একটা বিল্ডিং হতে পারে। হ্যাঁ, এটা একটা বিল্ডিং হতে পারে, এবং এইটা তোমাদের বিদ্যালয়ে চলার পর। তারপর এপাশে খেলার মাঠ হতে পারে, এপাশে খেলার মাঠ হতে পারে, ব্যাডমিন্টন বা ফুটবল। হ্যাঁ, তারপর এটা একটা বিল্ডিং হতে পারে। ঠিক আছে, তো এইগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এটা নিয়ে তোমরা আঁকতে পারো। হুম, আচ্ছা। তারপর একক কাজে আমরা আসি। তা আমাদের এখানে বলছে যে প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে, প্রদত্ত আকৃতিগুলো প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ পরিমাপ করে তার মধ্যে কি ধরনের মিল দেখতে পাচ্ছ, সমজাতীয় একক বৈশিষ্ট্য আকৃতিগুলো শনাক্ত করতে হবে। তাহলে সমজাতীয় এবং একক বৈশিষ্ট্য আকৃতিগুলো আমাদের শনাক্ত করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের একক কাজটা 95 থেকে 96 আছে। তো এখানে আমাদের কয়েকটা চিত্র দেখানো হয়েছে। কি কি চিত্র? এখানে পঞ্চভুজ আছে, ষড়ভুজ আছে। তারপর আমাদের আর কি আছে, ত্রিভুজ আছে। দেখো এখানে ক নম্বর একটা, খ নম্বর একটা চিত্র, গ নম্বর একটা, ঘ নম্বর, তাই না? তারপর ও নম্বর, চ এবং ছ, আর এটা জ। তো এই যে ক নম্বর দেখো, তো এখানে কোনগুলো পরস্পর সমান? হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কটা বাহু আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে বাহুগুলোর সাথে বাহুগুলোর সম্পর্ক দেখো, এখানে কোন দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এই যে আমাদের এখানে এখানে আমাদের প্রশ্ন করছিল যে আকৃতি প্রতিটি বাহু প্রতিটি কোণ পরিমাপ করে তাদের মধ্যে কি ধরনের মিল দেখতে পাও, সমজাতীয় বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। সমজাতীয় মানে একই রকম। তাহলে এখানে দেখো এই যে ক নম্বরের বৈশিষ্ট্য যেটা, গ নম্বর বৈশিষ্ট্য একই রকম, তার মানে এটা 5টা বাহু, এখানে 5টা বাহু, তার 5টা বাহু শব্দের অর্থ হলো পঞ্চবাহু বিশিষ্ট, এই একই রকম। তারপর এখানে আমরা যদি ঘটাকে হিসাব করি, তাহলে দেখো এখানে একটা, দুটা, তিনটা, চারটা, এবং এখানে দেখো একটা, দুটা, তিনটা, চারটা। তাহলে এই যে ঘ এবং জ একই রকম না, এটা সমজাতীয়। হ্যাঁ, এটা সমজাতীয়। তারপর এটা হিসাব করো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা এবং ছয়টা। এটা দেখো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে চ এবং ছ সমজাতীয়। তো আমাদের এখানে প্রশ্ন করছে, এবং এ দেখো এখানে 8টা বাহু আছে। তো 8টা বাহু বলতে এখানে দেখো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা এবং 8টা। এই বাহু এখানে 3টা আছে। তো এটা বৈসাদৃশ্য, এখানে সাদৃশ্যতা নেই। তো এখানে বলছে যে যে আকৃতিগুলোকে সমজাতীয় হিসেবে চিহ্নিত করা গেল তার কারণ লেখো। তাহলে এই যে এখানে আমরা যে আকৃতিগুলোকে সমজাতীয় বললাম, যে কর সাথে গর সাথে কেন মিল, বা ঘর সাথে এবং জর কেন মিল, এবং চর সাথে ছর কেন মিল, তো এইটার কারণগুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা একটু কারণগুলো দেখে নেই। আমরা কারণগুলো এভাবে লিখতে পারি। আচ্ছা, গ এবং খ একটু দেখে নাও। এই গ এবং ঘ বাহুভেদে পঞ্চভুজ, যা 5টি বাহু দ্বারা আবদ্ধ। আমরা দেখলাম না 5টি বাহু আছে। এবং চ এবং ছ হলো বাহুভেদে ষড়ভুজ, তাহলে 6টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। এবং ঘ এবং জ হলো বাহুভেদে চতুর্ভুজ, যা 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। তো এটা আমাদের কারণ। কারণ আমরা সাদৃশ্য এই কারণে বললাম, যেহেতু এদের কোণগুলো এবং বাহুগুলো পরস্পর সমান, এই জন্য এটা সদৃশ্য। হ্যাঁ, তো যেহেতু 5টা বাহু আছে এর জন্য পঞ্চভুজ, 6টা বাহু থাকলে ষড়ভুজ, এবং 4টা বাহু থাকলে চতুর্ভুজ। আচ্ছা, একক কাজটির ক্ষেত্রে আমাদের একটা কথা বলছে। একক কাজটির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বলছে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান, সেগুলো সেগুলো কি কি এখানে লিখতে হবে। এবং যে আকৃতিগুলোর বাহুগুলো কোণগুলো পরস্পর সমান নয়, সেগুলো আমরা একটু দেখে নেই। সেগুলো কি হতে পারে? দেখো, যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো সমান, সেগুলো হলো, দেখো, ক, খ, চ এবং জ। এগুলা বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান, এগুলোকে বলা হবে নিয়মিত আকৃতি। এবং যেগুলো সমান নয় সেগুলোকে বলবো, এবং ঘ, গ এবং ছ, এটা হচ্ছে যা অনিয়মিত আকৃতি। অর্থাৎ যেগুলো সমান নয় সেগুলোকে বলবো অনিয়মিত আকৃতি। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের বলা আছে নিয়মিত অনিয়মিত আকৃতি কাকে বলে। যখন কোনো আকৃতির বাহুগুলো কোণগুলো পরস্পর সমান, আমরা তাকে নিয়মিত আকৃতি বলে। তাহলে নিয়মিত আকৃতি কাকে বলবো?
যার বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান তাকে নিয়মিত আকৃতি বলি, এবং যার কোনো আকৃতি বাহু বা কোণগুলোর ক্ষেত্রে যে কোনো একটি অসমান থাকে সেই আকৃতিকে অনিয়মিত আকৃতি হিসেবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, তো আমাদের 96 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা থাকবো। তো আমাদের পরবর্তী যে পৃষ্ঠা আলোচনা করবে সেই দিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকো, এবং এই অধ্যায়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়িও। সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।